আসসালামু আলাইকুম। ভারত কি বাংলাদেশের বন্ধু হতে চাচ্ছে? সেই যোগ্যতা কি ভারত এখন রাখে বাংলাদেশের বন্ধু হওয়ার জন্য? আসুন একটু বিচার বিশ্লেষণ করি। হিন্দিতে বলে বিচার বিমর্শ কিয়া জায়েগা, আর ইংরেজিতে বলে অ্যানালাইসিস। প্রথমত, আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তার আগে চলে যাই আমরা। পাকিস্তান স্বাধীন হয়েছিল ও ভারত স্বাধীন হয়েছিল 1900। ভারত, পাকিস্তান, বর্তমান বাংলাদেশ এগুলো সব একটা দেশ ছিল ব্রিটিশ আমলে। তো ব্রিটিশরা যখন চলে যাচ্ছে, তখন এই নেহেরু ব্রিটিশের পা চাটা নেহেরু পা চেটে চেটে ভারতের স্বাধীনতা নিয়েছে ব্রিটিশ থেকে। তখন নেহেরুর কনস্পিরেসি হোক আর ব্রিটিশের কনস্পিরেসি হোক, পাকিস্তানকে দুইটা টুকরা করে দিয়েছিল, আর ভারত একটা বৃহৎ ভারত করে রেখেছিল। বৃহৎ ভারতের আমি যেটা বলছি সেটা হচ্ছে, ভারতের এদিকে আমাদের বাংলাদেশের পূর্ব দিকে আছে সেভেন সিস্টার, আর উত্তর দিকে আছে বাংলাদেশের শেষ সীমানা। উত্তর দিক থেকে নেপালের বর্ডারের দূরত্ব হচ্ছে 21 কিলোমিটার, 20 থেকে 21 কিলোমিটার। এটা চিকেন নেক বলে। সেই 21 কিলোমিটারে জায়গাটা ব্রিটিশ দিয়েছিল ওই সেভেন সিস্টারকে সাথে যোগাযোগ রক্ষা করার জন্য ভারতের। বর্তমানে ওইখানে যতটুকু শোনা যায় লালমনিরহাটের কাছে, বাংলাদেশের লালমনিরহাটের কাছে যতটুকু জানা যায় সেটা হচ্ছে, ভারত তখন দালালি করে এই ব্রিটিশের পাঁচ আটা নেহেরু দালালি করে ওই সেভেন সিস্টারটা ভারতের সাথে যুগিয়ে নিয়েছিল এই ছোট চিকেন একটা সংযোগের মাধ্যমে। তখন থেকে ওই ভারত ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছিল। পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল ব্রিটিশ থেকে 1947 সালের 14ই আগস্ট। আর ভারত স্বাধীনতা লাভ করেছিল একই সালের 15ই আগস্ট, অর্থাৎ একদিন পরে পাকিস্তানের। তখন পাকিস্তানকে ব্রিটিশরা দিয়েছিল দুইটা টুকরা করে, একটা ইস্ট পাকিস্তান বর্তমান যেটা বাংলাদেশ, আর একটা হচ্ছে ওয়েস্ট পাকিস্তান বর্তমান যেটা পাকিস্তান। তো ব্রিটিশের এই কুটচালে তখন আমরা মুসলিমরা তখন বুঝতে পারে নাই। ওই সময় থেকে ভারতের মধ্যে একটা প্রতিহিংসা কাজ করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেটা হচ্ছে, ভারত ওই সময় থেকে চেয়েছিল যে ভারতের পূর্ব দিকে একটা স্টেট আছে, অংশ আছে পাকিস্তান, সেটা পূর্ব পাকিস্তান সাবেক, বর্তমান যেটা বাংলাদেশ। আর মেইন পাকিস্তানটা হচ্ছে ওয়েস্ট পাকিস্তান। তখন থেকে একটা অদম্য একটা ইচ্ছা ছিল এই ভারতের, যে পাকিস্তানটাকে এইভাবে রাখা যাবে না, নিরাপদ না, ভারতের জন্য দুই টুকরা করে দিতে হবে পাকিস্তানকে। সেই মোতাবেক 1971 সালের 16ই ডিসেম্বর, এবং ভারতের কিন্তু এই ভাঙার ফাঁদ পেতেছিল, যে ফাঁদে পা দিয়েছিল জুলফিকার আলী ভুট্টো। সেদিকে গেলে অনেক বেশি, আমি তারপরে একটু বলি সেটা। বাংলাদেশে তখন, বর্তমান বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তানে সংসদে আসন সংখ্যা ছিল 300। 300-র মধ্যে শেখ মুজিবুর রহমান 69-70 যে ইলেকশন ছিল, সেই ইলেকশনে 297টা আসন পেয়েছিল। একটা আসন শেখ মুজিবুর রহমান পায় নাই। তিনটা আসন পায় নাই। সেই তিনটা আসন পার্বত্য চট্টগ্রামে। তারা শেখ মুজিবুর রহমানকে, আওয়ামী লীগকে পছন্দ করতো না, এবং তারা দেয় নাই ভোট। তিনটা আসন বাদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। আউট অফ 300 সিটস 297টা সিট পেয়েছিল আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে। আর তখন
পূর্ব পাকিস্তানে, বর্তমান বাংলাদেশে, তখন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 7.5 কোটি। বর্তমান যেটা পাকিস্তান, সেটা তখন ওয়েস্ট পাকিস্তান ছিল, পশ্চিম পাকিস্তান। সেখানে জনসংখ্যা ছিল, দেশটা অনেক বড়, বাংলাদেশের অন্তত 6-7 গুণ 10 গুণ বড় হবে, কিন্তু জনসংখ্যা ছিল যেখানে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 7.5 কোটি, ছোট দেশ থেকে। আর তখন বড় দেশ পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে জনসংখ্যা ছিল 4.5 কোটি। সেই হিসেবে তাদের পার্লামেন্ট আসনও ছিল কম। আর ওইখানে পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বে ছিল জুলফিকার আলী ভুট্টো। এই জুলফিকার আলী ভুট্টো একটা নটোরিয়াস টাইপের মানুষ ছিল। সে প্রচণ্ড বাংলাদেশ বিদ্বেষী একজন মানুষ ছিল, এবং সে কোনো মতে শেখ মুজিবের এই নিরঙ্কুশ বিজয়কে মেনে নিতে পারে নাই। কথা প্রসঙ্গে আমি আসি, তখন জুলফিকার আলী ভুট্টো ওইখানে আসন সংখ্যা পেয়েছিল বেশি, কিন্তু ওইখানে যেহেতু সংসদীয় আসন কম, পূর্ব পাকিস্তানে সংসদীয় আসন বেশি, সেই হিসেবে দোনো দেশের সংসদীয় আসন হিসাব করলে মেজরিটি পেয়ে যাচ্ছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ, এবং নিয়ম অনুযায়ী আওয়ামী লীগ ক্ষমতায় আসার কথা এবং শেখ মুজিব প্রধানমন্ত্রী হওয়ার কথা। কিন্তু নটোরিয়াস জুলফিকার আলী ভুট্টো প্রথমে সামরিক প্রশাসক প্রেসিডেন্ট আইয়ুব খানকে ভুলভাবে বুঝিয়েছিলেন, এবং বাংলাদেশে তখনকার পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ আইয়ুব খানের হাত থেকে চলে যাওয়ার পরে ইয়াহিয়া খান কাছে ক্ষমতা হস্তান্তর করে আইয়ুব খান। তখন ইয়াহিয়া খান হন সামরিক আইন প্রশাসক এবং পাকিস্তানের প্রেসিডেন্ট। জুলফিকার আলী ভুট্টো ইয়াহিয়া খানকে, যতটুকু আমরা জানি, মদ, নারী, সুরা, সাকি এগুলো দিয়ে ব্যস্ত রাখতেন, কিন্তু মেইন চালাতেন জুলফিকার আলী ভুট্টো। সে তো পলিটিশিয়ান এবং নটোরিয়াস পলিটিশিয়ান। আর ইয়াহিয়া খান ছিল সামরিক বাহিনীর থেকে এসছেন। উনি এত প্যাসপোস তখন বুঝতেন বলে মনে হয় না, যতটুকু জুলফিকার আলী ভুট্টো বুঝতেন। তখন এই 25শে মার্চে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী হঠাৎ বাঙালিদের উপর 25শে মার্চ রাত্রে ঝাঁপিয়ে পড়েছিল। অনেক বাঙালিকে, সারা পূর্ব পাকিস্তানে অনেক বাঙালিকে তারা হত্যা কাণ্ড ঘটিয়েছে। এই হত্যার পরেই এই পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ ইয়াহিয়া খানের হাতে আর ছিল না। তুমুল আন্দোলন শুরু হয়ে গেছে এবং একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে এই দিনটার অপেক্ষা ছিল ভারত এবং তার ইন্দিরা গান্ধী এবং এই দিনটার অপেক্ষায় ছিল। এটা একটা পাতানো ফাট ছিল জুলফিকার আলী ভুট্টোর জন্য, এবং ইন্দিরা গান্ধীর। এই ভারতে পাতানো ফাটে পা দিয়েছে জুলফিকার আলী ভুট্টো, এবং ভারত যেটা চেয়েছিল সেটাই হয়েছে। যুদ্ধ হয়েছে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে। ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল। 1 লক্ষের উপর শরণার্থী ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে স্বাধীন হওয়ার জন্য। সেটা ভারত করেছিল, বিনা স্বার্থে করে নাই। সেটা ভারত পাকিস্তানকে যেন ভেঙে টুকরা করে দিতে পারে, টুকরো হয়ে গেলে কমজোরি হয়ে যাবে, সেই কারণে সেটা ভেবে ভারত সাহায্য করেছিল মুক্তিযুদ্ধে। কিন্তু মুক্তিযুদ্ধে মেইন যুদ্ধটা করেছিল বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সেনাবাহিনী, তখনকার ইপিআর, অন্যান্য যারা ছিল, আধা সামরিক বাহিনী টাইনে যারা ছিল, সবাই বাংলাদেশের আপামর জনসাধারণ। এবং ভারত শুধু ট্রেনিং এগুলো, এই সমস্ত কিছু যেগুলি দরকার সেগুলি দিয়েছিল। তো ভারতের এই পাতানো ফাঁদে পা দিয়েছিল জুলফিকার, যার কারণে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশে রূপ ধারণ করেছিল। ওই সময় স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশকে ভারত স্বাধীন দেশ হিসেবে মেনে নিতে পারেনি। ভারত এমনভাবে চুক্তি করেছিল তখনকার সরকারের সাথে, স্বাধীন সরকারের সাথে, প্রবাসী সরকারের সাথে, যে এমনও ছিল নাকি শোনা গেছে যে বাংলাদেশের সেনাবাহিনী থাকবে না, সেনাবাহিনীর প্রয়োজনে, এবং ভারতে সব কিছু দেখাশোনা করবে। এইভাবে অনেক আত্মঘাতী অনেক চুক্তি নাকি করেছিল। সেটা আমরা অবশ্যই দেখিনি, এগুলো শোনা কথা। কতটুকু সত্য সেটা আমি জানি না, সেটার দায়িত্ব আমরা নিচ্ছি না, আমি নিচ্ছি না। তো এখন
স্বাধীন হওয়ার পর থেকে এই ভারত আমরা পাকিস্তানের করাল গ্রাস রাহু গ্রাস থেকে মুক্ত হয়ে আমরা বিশাল এক ভারতের পেটের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছি। এই ভারত আমাদেরকে তখন নিজের অঙ্গরাজ্য একটা স্টেট মনে করতো, একটা অঙ্গরাজ্য মনে করতো, স্বাধীন দেশ হিসেবে মনে করতো না। শেখ মুজিব ছিল তখন এই ভারতের দাস এবং ডিকটেটর শেখ মুজিব। বাংলাদেশের ফার্স্ট ডিকটেটর যদি কাউকে বলা হয় সেটা হচ্ছে শেখ মুজিব। বাংলাদেশের যদি কাউকে যদি ফ্যাসিস্ট বলা হয় সেটা হচ্ছে শেখ মুজিব। বাংলাদেশের প্রথম যে এনকাউন্টার অর্থাৎ ক্রসফায়ার চালু করেছিল সেটা হচ্ছে শেখ মুজিব। সিরাজ শিকদার লেফটিস্ট নেতা, বামপন্থী নেতা সিরাজ শিকদারকে দিয়ে ক্রসফায়ার সংস্কৃতিটা শেখ মুজিবে চালু করেছে। বিনা কারণে বিনা বিচারে সিরাজ শিকদারকে ক্রসফায়ার দিয়েছে শেখ মুজিব এবং পার্লামেন্টে গিয়ে অহংকার করে বলেছে, কোথায় আজ সিরাজ শিকদার, এই সিরাজ শিকদার কোথায়, এই অহংকার করে বলেছিল। এই অহংকার করার বেশি দিন অহংকার করার ফলে আর বেশি দিন কিন্তু শেখ মুজিব বাঁচে নাই। সামরিক বাহিনী এত বেশি ক্ষুব্ধ ছিল, বাংলাদেশের জনগণ তখন শেখ মুজিবের বিপক্ষে চলে গেছে, একনায়ক হয়ে গেছিল আওয়ামী লীগ এবং সব দল ব্যান করে একটা বাকশাল একটা একদলীয় শাসন কায়েম করেছিল। এখানে শেখ মুজিবের কথাই আইন, শেখ মুজিবের কথাই সব কিছু। ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সারা বাংলাদেশে, মানুষ পুরোপুরি শেখ মুজিবের বিপক্ষে চলে গেছে, শেখ মুজিবের শাসনের বিপক্ষে চলে গেছে, যার কারণে 15ই আগস্ট একটা কু হয়েছিল। এই কুটা কেউ কেউ বলে এটাতে রর ইন্ধন ছিল বলে, যা হোক সেটা আমার বিবেচনার বিষয় না। এই কুতে শেখ হাসিনা, শেখ রেহানা এবং ডক্টর ওয়াজেদ এই তিনজন জার্মানিতে থাকা, ওই সময় জার্মানিতে ছিলেন, যার কারণে ওনারা বেঁচে গেছেন। কিন্তু শেখ মুজিব ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এই কুতে নিহত হয়েছে। তো এইখানে শেষ নয়, শেখ হাসিনা পরবর্তীতে শেখ হাসিনা জার্মান থেকে ভারতে আশ্রয় নিয়েছিল, 6 বছর ছিল এবং ওনাকে বাংলাদেশের শাসন করার জন্য প্রস্তুত করে নিয়েছিল এবং ভারতের একজন বিখ্যাত দালাল হিসেবে তৈরি করেছিল র, যেটা শেখ হাসিনা পরবর্তীতে 16 বছর ওনার শাসন আমলে পুরোপুরি উনি দেখিয়েছিলেন। ভারত যা ট্রেনিং দিয়েছে সব ট্রেনিং ওনারা নিয়েছে। তো ভারত আমাদের কি বন্ধু, ভারত আমাদের বন্ধুত্ব চাচ্ছে। এখন একটু শিরোনামা বললাম, কি ধরনের বন্ধুত্ব চাচ্ছে সেটাই প্রসঙ্গে আসছি। এখন ভারত শেখ হাসিনা এই 16 বছরে তিনটা নির্বাচন উনি করেছেন, ইলেকশন মানুষ ছাড়া ইলেকশন করেছেন, দিনের ভোট রাতে করেছেন একবার প্রক্সি প্রার্থী দিয়ে, বিপক্ষে প্রার্থী দিয়ে ইলেকশন করেছেন। এগুলো সব ভারতের এবং রয়ের অনুযায়ী হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরেই 1 মাসে রর সাথে শেখ হাসিনা মিলে বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে। 56 জন অফিসারকে, আর্মি অফিসারকে মেরে বাংলাদেশের সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছিল ভারত শেখ হাসিনার সাথে মিলে। এরপরে হেফাজত ইসলামকে অনেকভাবে হত্যাকাণ্ড চালিয়েছে রর সহযোগিতায়। শেখ হাসিনা প্রচুর হুজুরকে মেরে ফেলা হয়েছে, লাশ খুন করেছে, জ্বালিয়ে ফেলেছে এরকম। এরপরে হচ্ছে গত বছর 2024 সালে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে, কোটা আন্দোলন থেকে এটা শেখ হাসিনা খেদাও এক দফা আন্দোলনে চলে আসছে, যার ফলশ্রুতিতে শেখ হাসিনা জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী 1400 হইতে 500 মানুষ, প্রায় 1500 ছাত্রকে হত্যা করেছে, জনতাকে হত্যা করেছে। বেশিরভাগ ছিল ছাত্র, মেজরিটি শিশুরা রেহাই পায় না, অনেককে হত্যা করেছে। এগুলি সব ভারতের ইঙ্গিতে হয়েছে, ভারতের মদতে হয়েছে। তখন আমরা বাংলাদেশের পুলিশের মধ্যে, বাংলাদেশের একটা আলাদা একটা ফোর্সের মধ্যে দেখেছি হিন্দিতে কথাবার্তা বলছে তারা, বাংলাদেশ পুলিশের ড্রেস পরা কিন্তু হিন্দিতে কথাবার্তা বলছে। সেটা আমাদের আর বুঝতে বাকি ছিল না যে এটা ভারতের রর মানুষ এবং ভারতের সেনাবাহিনীর মানুষ এসে ঢুকেছে এখানে। প্রচুর ছাত্রদেরকে ঘরে ঘরে ঢুকে মাথার মধ্যে গুলি করে মেরে ফেলা হয়েছে এবং ছাত্রদেরকে খুন করেছে, আয়নাঘর করেছে, ছাত্রদেরকে হত্যা করে লাশ জ্বালিয়ে ফেলেছে, গণকবর দিয়েছে। গণভবনের পিছনে গণকবর সন্ধান পাওয়া গেছে হাসিনা পালানোর পরে। 5ই আগস্ট হাসিনা আর টিকতে পারলো না, বুক ফুলিয়ে বলতো যে
মুজিবের বেটি পালায় না, শেখ হাসিনা পালায় না। একাউয়া কাদের নিজে মুখ ফুলে বলতো যে আমরা পালাই না, কোথায় পালাবো, ফখরুল সাহেবের বাসে। কিন্তু পালাতে গিয়ে সবাই প্রথমে শেখ হাসিনা তার আত্মীয় স্বজনদেরকে 4-5 দিন আগে সবাইকে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার জন্য বলেছে। সবাই চলে গেছে, কেউ গ্রেপ্তার হয়নি। এগুলি সব শেখ হাসিনা জানতো যে শেখ হাসিনা টিকতে পারবে না, কিন্তু নেতাদেরকে ফেলে শেখ হাসিনা পালিয়ে গেছে তার বোনকে নিয়ে। বিডিআর হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড এবং বাংলাদেশের গুম খুম আয়নাগরের মাস্টার মাইন্ড জেনারেল তারেককে সাথে নিয়ে সে দিল্লিতে মোদির কোলে গিয়ে আশ্রয় নিয়েছে। এখন জেনারেল তারেক কোথায়, সবাই কথাবার্তা বলে, কিন্তু জেনারেল তারেকের কথা এখন কেউ বলে না। আমার মনে হয় ইউটিউবারদের অনুসন্ধান করা উচিত, আল জাজিরার অনুসন্ধান করা উচিত বর্তমানে তারেক কোথায় আছে, জেনারেল তারেক সিদ্দিকী কোথায় আছে। শেখ রেহানার জামাইয়ের ছোট ভাই, দেবর, এই তারেক সিদ্দিকী গুম খুমের মাস্টার মাইন্ড শেখ হাসিনা, এবং এই তারেক সিদ্দিকী ভারতের মোদির সাথে মিলে প্রত্যেকটা হত্যাকাণ্ড, প্রত্যেকটা বাংলাদেশকে এই খারাপ পথে, এবং এমন কোনো দুর্নীতি নেই যে তারেক সিদ্দিকী করে নেই, শেখ হাসিনা করে নেই। শেখ হাসিনার আত্মীয় স্বজন, শেখ হাসিনার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে জয়, ববি রেহানার ছেলে পুতুল, পুতুল পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টে এমপি ছিল, মন্ত্রী ছিল। সেই পর্যন্ত এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $4 বিলিয়ন সে আত্মসাৎ করেছে। পুতুল বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়েছে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে, তাকে প্রেশার দেওয়া হয়েছে পদত্যাগের, আর তার দুর্নীতির চলছে। এরপরে পুতুলের ছোট বোনও কিন্তু দুর্নীতির সাথে জড়িত। পুতুলের ভাই জয়, সে তো বাংলাদেশ ব্যাংক লুট করেছে, সে ইসলামী ব্যাংক লুট করেছে, অনেক কিছু সে লুট করেছে, সে টাকা পাচার করেছে সবচেয়ে বেশি। শেখ রেহানা টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে। শেখ হাসিনা টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে। ববি, রেহানার ছেলে ববি, এই দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে। মুজিব ফ্যামিলির আপনারা কোনো একটা সদস্যকে বর্তমানে দেখাতে পারবেন না যে দুর্নীতি করে নেই। তো ভারতের প্রসঙ্গে বলছি যে ভারত আমাদের সাথে বন্ধুত্ব চায়। ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না। পাকিস্তান আমলেও ভারত বন্ধু ছিল না। বাংলাদেশ আমলেও ভারত মনে করতো এটা অঙ্গরাজ্য, বন্ধু সুলভ আচরণ করতো না। ফেলানির মতো অনেক হত্যাকাণ্ড সে বর্ডারে করতো। সে এখনও নানা রকম হুমকি ধুমকি দিয়ে যায়, কিন্তু আমাদের নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলা কেয়ার করেন, আন্তর্জাতিক ব্যক্তিত্ব। এখন মোদির গুম হারাম করে ফেলেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন চীন সফরে আছেন উনি। তো যা হোক, ভারত আমাদের বন্ধুত্ব হতে চায়। ভারত আমাদেরকে পেঁয়াজ, আলু এগুলি বন্ধ করে দিয়েছে রপ্তানি। ভারত আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে রপ্তানি। ভারত গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করে দিয়েছে। ভারত এভাবে আমাদের বন্ধুত্ব চায়। ভারত কোনোদিন আমাদের বন্ধু হতে পারবে না। ভারত আগেও বন্ধু ছিল না, এখনও বন্ধু না, ভবিষ্যতে ভারত আমাদের বন্ধু হতে পারবে না। এটা একেবারে আমি লিখে দিচ্ছি 100%। তো আমার কথাগুলো আপনারা মিলিয়ে দেখবেন, ভবিষ্যতে বন্ধু হবে না। ভারত চাচ্ছে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনে, অথবা বিএনপির একটা অংশকে এনে ক্ষমতায় এনে আবার ভারতের অঙ্গরাজ্য মতো চালানো। এটা আমরা কোনোদিন, বাংলার মানুষ কোনোদিন আর হতে দিবে না। বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, ভারতের গ্রিপে আর যাবে না। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি একটু সাহস পাবো এবং উত্তর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো।